স্পেশাল কারণ বাংলা ছবিতে নাম ভূমিকায় সম্ভবত এটা প্রথম আমার ক্যারিয়ারে। তুমি বাস্তব জীবনে কিন্তু খুবই ভোকাল আর একটু অশান্ত বলা যায় সময় পরিপ্রেক্ষিতে। এটা এই ক্ষমতাটা কোথা থেকে আসে তোমার? তো অন্যায় হচ্ছে দেখলেই কথা বলি, সেটা টালিগঞ্জ বালিগঞ্জ বলে না। আমি ভয় নিয়ে বাঁচিনি কখনোই, আর এক্সিস্টেন্স নিয়ে ভয় পাইনি, কারণ আমি এক্সিস্ট করার জন্য অভিনয় করি না, আমার ভালো লাগে বলে করি। মানে আমি তো একটা দৃশ্যের চরিত্রেও অভিনয় করেছি, দুটো দৃশ্যের চরিত্র অভিনয় করেছি, ওয়ান অফ দ্য মেন কাস্ট তাতেও অভিনয় করেছি, লিড চরিত্র অভিনয় করেছি, এখন নাম ভূমিকাতেও অভিনয় করছি। আমার অভিনয় করা কাজ, আগের কাজগুলো একটাও ভালো লাগে না, মনে হয় এখন সুযোগ পেলে আবার একটু ভালো করতে পারবো, আর একটু ভালো করতে পারবো। ওই জন্য আমার পুরোনো সিনেমা আমি দেখি না, থিয়েটারে তো দেখার চান্সও নেই। তো আমি কখনোই বাহ দারুণ হয়েছে তাহলে এবার একটু আরাম করি, আমি এই মোডে কখনো যাই না। আমার খালি মনে হয় যে আচ্ছা কালকে কি করবো, আবার নতুন কি করা যায়, আচ্ছা অন্য রকম কি করব, অন্য কিভাবে করব। গত বছরের চলচ্চিত্র উৎসবে মানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছিল সুদীপ্তা চক্রবর্তী, যেখানে আপিস আর অহনা দুটি ছবিই ছিল। আর কতটা ভালো লাগার যে একটা ছবি স্টার্টিং পিরিয়ড থেকে ফিল্ম ফেস্টিভ্যালের লরেলটা পাচ্ছে, তারপরে ছবিটা পরপর দুটোই সিনেমা হলে আসছে আর একটা এসে গেছে, তো কতটা ভালো লাগে। হ্যাঁ, আপিস এখনো চলছে হলে, 7th উইক রানিং। আর অহনার আজকে ট্রেলার লঞ্চ হলো, অহনার 5ই সেপ্টেম্বর রিলিজ করবে। ততদিন আপিস চলবে কিনা জানি না, বাট এরকমটা আমার খুব একটা ঘটে না যে পর এরম হচ্ছে, তো ভালো মজা। আর যদি একটু ডিটেলে যাই, অহনা তোমার কাছে কতটা স্পেশাল? তুমি একটা কথা বলছিলে না যে পরিচালক নিজের মতন ছবি বানিয়েছে, যেখানে আলাদা করে কাউকে দেখে ছবি বানানো। হ্যাঁ হ্যাঁ ঠিকই, পরিচালকের নিজস্বতা আছে, যেটা আমার ভালো লেগেছে। এই ছবিটা দেখো, সব ছবি তো স্পেশাল হয়, সেই ছবির সঙ্গে যখন কাজ করি তখন সেই ইউনিটের সঙ্গে সবাই নিজের মতো হয়ে যায়। অনেকটা সময় একটা চরিত্রকে তৈরি করতে, সেই চরিত্রটাকে বাঁচতে একটা পার্ট তো দিয়ে দেওয়া মনে হয় সেই চরিত্রকে। তো অহনা এমন একটা চরিত্র যার সঙ্গে আমার খুব বেশি মিলও নেই, আবার খুব বেশি অমিলও নেই, অদ্ভুত। মানে সে খুবই দৃঢ় চরিত্রের মেয়ে, আমি সেটা। আবার আমি অনেক কথা টথা বলি, প্রচুর হাসি কান্না, এইসব আবার অহনা নয়। অহনা খুব ঠান্ডা, কম কথা বলে, কম হাসি, কম রাগে, শান্ত, সেটা আমি না। তো সেই জন্য এইগুলো অমিল আছে। আবার মিল হলো যে অন্যায় দেখলে প্রতিবাদ করে, নিজের শির দাঁড়ার জোর নিজের আছে, এবং নিজের সিদ্ধান্ত নিজে নেয়, চেষ্টা করে সবার সঙ্গে মানিয়ে নিতে, বাট ফাইনালি নিজের মানে আত্মসম্মান তার কাছে খুবই জরুরি বিষয়, যেটা আমার কাছেও তাই। তো সুতরাং এই জায়গাগুলোতে আবার মিল আছে। এই ছবিটা আসলে আরও একটা কারণে স্পেশাল, কারণ বাংলা ছবিতে নাম ভূমিকায় সম্ভবত এটা প্রথম আমার ক্যারিয়ারে। তো সুতরাং সেটাও একটা স্পেশাল কারণ, এই ছবিটাকে ভালোবাসার, ভালো লাগার। এই ছবিতে অনেক ভালো ভালো অভিনেতা আছেন, নতুন পরিচালকদের সঙ্গে, আমিও একাধিক নতুন পরিচালকের সঙ্গে আমার গোটা ক্যারিয়ার জুড়ে কাজ করেছি। তো আমার ভালো লাগে, নতুন পরিচালকরা হয়তো টেকনিক্যালি দারুণ স্ট্রং নন, সব কিছু সঠিক করছেন না, কিন্তু তাদের মধ্যে যে একটা ওই মানে নিজেকে প্রতিষ্ঠা করার, একটা কিছু বলার যে খিদেটা, ওই যে উদ্যমটা, সামথিং পুশেস দেম টু প্রুভ সামথিং, টু ডু সামথিং, এইটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য নতুনের প্রচেষ্টা, যে নতুনের যেটা ফ্রেশ অ্যাপ্রোচ থাকে না, সেইটা ভালো লাগে। ওর খেয়ে গেলে ফ্রেশনেসটা চলে যায়, তো সেই ফ্রেশনেসটা আছে প্রমিতার মধ্যে একটা নিজস্বতা আছে। প্রমিতা নিজের ভাষাতে ছবিটা বানিয়েছে, অন্য অনেক সিনেমা দেখে বা বাজার যেরকম বলছে বানাতে, সেইটা বানায়নি। তো সুতরাং সেইটাও একটা ভালো লাগার কারণ। একটা জিনিস তুমি একটু আগে বলছিলে যে ক্যারেক্টারটার কথা বললে, সে ভোকালও বা অনেক দিক দিয়ে কথা বলা, আর এমনিতে শান্ত। তুমি বাস্তব জীবনে কিন্তু খুবই ভোকাল আর একটু অশান্ত বলা যায় সময় পরিপ্রেক্ষিতে, যেখানে রাত দখল থেকে শুরু করে বা আমাদের টলিপাড়ায় যে নানান সময় কাজ বন্ধ হয়ে যাওয়া, পরিচালককে অনেক সময় দূরে রাখা কাজ থেকে, এই জিনিস সবকিছু বলেছো তুমি। এই ক্ষমতাটা কোথা থেকে আসে তোমার?
না না, মানে আমি তো অন্যায় হচ্ছে দেখলেই কথা বলি, সেটা টালিগঞ্জ বালিগঞ্জ বলে না। আমার ভয় আসে না তো যে কাজ করতে গিয়ে আমার এইখানে বাধা পড়বে ওখানে বাধা পড়বে, এইটা তো অনেক সময় ভয় থাকে না, একটা অভিনেতা বা একটা শিল্পী তার একটা ভয় থাকে যে তাকে এক্সিস্ট করতে হবে, এরকম কি আসে? আমি ভয় নিয়ে বাঁচিনি কখনোই, আর এক্সিস্টেন্স নিয়ে ভয় পাইনি, কারণ আমি এক্সিস্ট করার জন্য অভিনয় করি না, আমার ভালো লাগে বলে করি। আর আমি যদি আমার নিজের কাজে ঠিক হই তাহলে আমার কাজের অভাব হবে না, এটা মনে করি, তাই জন্য কখনো কিছুতে ভয় পাইনি। আর আরেকটা বিষয় যে তোমার ক্ষেত্রে মানে তুমি যখনই যে কোনো কাজ করো, একটা বিষয় থাকে সুদীপ্ত চক্রবর্তী ট্রেডমার্কটা তৈরি করেছে যে তার ছবি মানে সেখানে নিশ্চয়ই এমন কোনো স্ক্রিপ্ট যেটাতে ভালো অভিনয় পাবে। এইটা শুনতে কতটা ভালো লাগে যখন একটা অভিনেত্রীকে এইভাবে একটা তকমা দেওয়া হয়। এখন যেমন উড়নচণ্ডীর মতো একটা ছবি, হয়তো খুব বেশি আমি বিগ বাজেট বা খুব বক্স অফিস কালেকশন করেছে বলবো না, আমি দেখেই কথাটা বলছি। তো সেই সময় তাকে সেখানে একটা দেহাতি টাইপের একটা মহিলা যার ভাষা, তার মুখে উটকা ভর্তি, সেই ক্যারেক্টার যেটা দেখেছি। আবার তুমি কখন একটা কাজের মাসি কাইন্ড অফ লুক, আবার কখনো একটু গর্জিয়াস লুক হতে পারে, সেটা আপিস বা অহনাতে একটা টাইপ। হ্যাঁ, তো এই যে ভার্সটিলিটি, সেইটা নিয়ে আমি কথা বলছি। তো সেখানে ওই অভিনেতার ওই আলাদা ট্রেডমার্ক না যে আমি নায়িকা হব, তো সেখানে এই জিনিসটা তোমার কিভাবে ছিল যে তুমি ওরা ওই অবসেস ছিল না যে মানে একটা সুন্দরী অভিনেত্রী নায়িকাই হবে, অভিনয়টাই হবে, এরকমই ছিল? আমি অভিনেতাই হতে চেয়েছি, অভিনেতাই হয়েছি, আর অভিনয়টাই করে যেতে চাই। সেটা আমি তো একটা দৃশ্যের চরিত্রেও অভিনয় করেছি, দুটো দৃশ্যের চরিত্র অভিনয় করেছি, ওয়ান অফ দ্য মেন কাস্ট তাতেও অভিনয় করেছি, লিড চরিত্র অভিনয় করেছি, এখন নাম ভূমিকাতেও অভিনয় করছি। আমার অভিনয় করা কাজ, অভিনয় করার সুযোগ আছে দেখলেই ঝাঁপিয়ে পড়ি। এতটা পথ চলার পরে যখন একটা স্ট্রাগলের পিরিয়ড পার করা, নিজে থেকে একটা থিয়েটার হোক বা যে কোনো জায়গায় ছোটো ছোটো ক্যারেক্টার পাওয়ার, সেখান থেকে এখনকার সুদীপ্তা চক্রবর্তীকে এই ডিফারেন্সটাকে দেখতে পাবো, মানে কতটা ভালো লাগে আর কতটা ডিফারেন্স ফিল করো যে সেই সময়টা আর এই সময়টা? ভালো তো লাগেই, আর ডিফারেন্স হলো আগের কাজগুলো একটাও ভালো লাগে না, মনে হয় এখন সুযোগ পেলে আবার একটু ভালো করতে পারবো, আর একটু ভালো করতে পারবো। ওই জন্য আমার পুরোনো সিনেমা আমি দেখি না, থিয়েটার তো দেখার চান্সও নেই। বা এই যে বিনোদিনী অপেরার এতগুলো শো হয়ে গেল, 40তম শো 7ই আগস্ট, প্রত্যেক শোতেই আমার মনে হয় যে আগের শোয় কি ভুল করলাম, সেগুলো এটাই করবো না, ওগুলো কারেক্ট করে নিই, অমুক জায়গাটা একটু বেটার করি, অমুক জায়গাটা একটু অন্যরকম করি, এই এক্সপেরিমেন্ট করার সুযোগটা তো থিয়েটারে থাকে আর কি। তো আমি কখনোই বাহ দারুণ হয়েছে তাহলে এবার একটু আরাম করি, আমি এই মোডে কখনো যাই না। আমার খালি মনে হয় যে আচ্ছা কালকে কি করবো, আবার নতুন কি করা যায়, আচ্ছা অন্য রকম কি করব, অন্য কিভাবে করব, তো সেইটাই সম্ভবত আমাকে বাঁচিয়ে রেখেছে। আরেকটা দিক আমি বলবো, সেটা হলো যে তুমি অভিনয়ের বাইরেও এখন অভিনয়ের প্রশিক্ষণও দিচ্ছ, তো সেখানে এই দিকটা হঠাৎ করে কেন বা কিভাবে, মানে তোমার ভাবনাটা কি আগে থেকে ছিল এরকম? হ্যাঁ, হঠাৎ করে নয়, ভাবনা অনেক দিন আগে থেকেই ছিল। আসলে কাজ করতে গিয়ে, মানে শুটিং করতে গিয়ে কলিগদের যখন এটা না এরম করে কর, ওটা না ওরম করে কর, তো মাঝে মধ্যে বহু বছর ধরে যখন আমি রেগুলার টেলিভিশন করতাম, আমার কলিগরা, টুম্পাদি তুমি না অ্যাক্টিং কোচ হয়ে যাও, টুম্পাদি তুমি না অ্যাক্টিং ক্লাস করাও, আমরা শিখবো তোমার কাছে, তোমার মধ্যে একটা টিচার আছে। আমার মিডল নেম ছিল দিদিমণি, আমাকে ওরা সুদীপ্তা দিদিমণি চক্রবর্তী বলে ডাকতো। তো আমার আসলে ইচ্ছে ছিল আমাদের এখানকার যে জুনিয়র অ্যাক্টার্স তাদেরকে ট্রেন করার, জুনিয়র আর্টিস্ট যাদের বলা হয়, কারণ আমাদের এখানে বড্ড আনট্রেন্ড জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ হয়, ক্রাউড যেটা। এবং আমি দেখেছি এডিদেরকে খুব মানে দুর্ভোগ সামলাতে হয়, আমি দেখেছি তারা একদম ট্রেন্ড নয়, কি করবেন সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই, জাস্ট 150, 200, 250, 500 যা টাকা পাওয়া যাবে, অনেক মানুষ জাস্ট ওইটুকুর জন্যই চলে আসে স্টার্টিং ফেজে। এটা তাদের তো আমার প্রথম প্ল্যান ছিল ওদেরকে ট্রেন করার, তো সেটা হয়নি। তারপরে ওই ইন্ডিভিজুয়াল লেভেলে বিভিন্ন প্রজেক্টে আমার সব কলিগরা আমার কাছে আসতো, তখন আনঅফিসিয়ালি করাতাম। তো ধীরে ধীরে ওটা অফিসিয়াল হয়ে গেল, অনেকে যখন আসতে শুরু করলো তখন ভাবলাম যে আচ্ছা তাহলে একটা নাম দিয়ে ফর্মালি কিছু একটা করি। তো প্রায় 1-1.5 বছর যাওয়ার পরে তারপরে সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং একাডেমি তৈরি হয়, এবং সেটাও প্রায় 4-5 বছর হয়ে গেল। আমার ছাত্রছাত্রীরা অনেকে খুব ভালো কাজ করছে। এই ছবিতেই আমার অহনা ছবিতেই আমার 2 ছাত্রছাত্রীর ডেবিউ হচ্ছে, তারা প্রথম সিনেমায় অভিনয় করছে। এই ইন্দ্রাশিসের এই ছবিটা রিলিজ হলো, গুড বাই মাউন্টেন, তাতে আমার 2 ছাত্রছাত্রীর ডেবিউ হলো। আরেক ছাত্রীও আছে, সে আগেও ছবিতে কাজ করেছে, আবার ভালো, সবাই খুব প্রশংসা করছে ওদের। অনেকগুলো পরপর ওয়েব সিরিজ রিলিজ হলো, তাতে আমার ছাত্রছাত্রীরা কাজ করছে, টেলিভিশনে খুব ভালো কাজ করছে।
সো আই এম মোর দেন হ্যাপি। একদম। আর এর বাইরে তুমি কিছু আলাদা কিছু ভাবছো যে যেমন রিয়ালিটি শো তোমাকে যে জায়গাটা আবার দিয়েছে, মানে সেটা একটা অন্য দিক, যেখানে তুমি ভাবোনি হয়তো যে একটা রিয়ালিটি শো করে এতটা মানুষের কাছে পৌঁছাতে পারবে। কারণ এটাও আস্তে আস্তে একটা টেলিভিশন সিরিয়াল মানে হঠাৎ করে যেমন পপুলারিটি পায়, রিয়ালিটি শো এর ব্যাপারটাও পপুলারিটি না পেলে সেটা এপিসোড চলে না। হ্যাঁ। তো সেখানে তোমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমি খুব সোজাভাবে বলছি, অনেক সময় কোনো ব্র্যান্ডেড চ্যানেল আগে থেকেই এখানে স্থাপত্য হয়ে রাজত্ব করছে, তাদের মধ্যে শো করা, আর একটা চ্যানেল হঠাৎ করে এসেছে, আমি বলছি না তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তারা বাংলায় যেহেতু নতুনভাবে এসেছিল, তখন সেখানে তুমি একটা রিয়েলিটি শোকে এই জায়গাটা নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি যখন শোটা শুরু করেছি আমার বহু কলিগ মানে তারা আমার শুভাকাঙ্ক্ষী হয়তো বা বলেছেন যে ওয়াই সান বাংলা কেন, এই চ্যানেলটার কেউ নাম জানে না, কেউ দেখে না, এই চ্যানেলটা মানে মানে ছোট চ্যানেল আর কি। তো এরকম করে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল। আমি বলেছিলাম যে শোটা ভালো, আমার ভালো লেগেছে, আর আমার যে পরিচালক আমাকে অফারটা দিয়েছেন সেই পরিচালকের আমার খুব ভরসা আছে। তো শোটা ভালো হবে বলে মনে হচ্ছে, তাই করেছি, ব্যাস বাকিটা তো ইতিহাস। তো এটাই কি সুদীপ্ত চক্রবর্তী, যেখানে ব্র্যান্ড আছে কিনা সেটা দেখা না, ব্র্যান্ড বানানো যায় নিজে থেকে কাজের মাধ্যমে। হ্যাঁ, আমার কাজ নিয়ে মানে আমি ওভার কনফিডেন্স দেখাবো না, তা আমার কাজটা আমি জানি, আমি জেনে করি। তো এখন দেখো একটা শো তো আমার একার উপর নির্ভর করে না, এটাই যদি কনসেপ্ট বাজে হতো, এটা যদি পার্টিসিপেন্ট কোয়ালিটি বাজে হতো, বা ধরো অসৎভাবে শোটা চালানোর চেষ্টা চলতো, তখন শোটা চলতো না। শোটার মধ্যে একটা সততা আছে, আর সেই সততাটা মানুষের ভালো লেগেছে। আর আমি মানুষকে দূর থেকে কথা বলি না, আমি মানুষের একদম কাছে গিয়ে কানেক্ট করে কথা বলি, সেটা হয়তো অনেক মানুষের ভালো লাগে। প্লাস 1,00,000 টাকা একদিনে পাওয়া তো চারটিখানি কথা নয়, সব মিলে শোটা ওয়ার্ক করেছে। আমি একা এটার কৃতিত্ব নিতে রাজি নই। লাখ টাকাটা শুধুমাত্র তারা না, তুমি তাদের কাছে সেই লাখ টাকার মানুষ হয়ে কাজ করছো। আরে বাবা। তো সেখানে অবশ্যই শেষমেশ অবশ্যই ছবি দিয়ে ফিরে আসবো, দর্শকদের কি বলবেন ওটা ছবি, আর তুমি একদম আর নতুন রূপে আবার অলরেডি অনেকভাবে দেখে নিয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে, বাট তবু এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 5 সেপ্টেম্বর অহনা। প্লিজ হলে আসবেন, দেখবেন অন্য ধরনের ছবি, ঠান্ডা মাথায় শান্ত মন নিয়ে দেখার ছবি, আশা করি ভালো লাগবে। আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আরো অনেক ছবিতে তোমায় দেখবো আর অনেক কাজে দেখবো, অনেক শুভেচ্ছা। আর এখানে আমরাও ইতি টানছি, আর আগামী দিনে অনেক আমরা গল্প নিয়ে আসবো, অনেক ছবির গল্প নিয়ে আসবো। আর আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলবেন না। দেখতে থাকুন ব্রেক স্টুডিওস ইন্ডিয়া।